এই যে আজকের লেকচার অ্যারে অ্যান্টেনা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা তোমাদের? দেখতে পাচ্ছ অ্যারে অ্যান্টেনা? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। রাজশ্রী আছে নাকি? তমশ্রী, রাজশ্রী, কি নাম জানি, এটা ভুলে গেছি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আছে তো, আছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা দেখো, এখানে আমরা গত লাস্ট লেকচারে যা দেখলাম ডায়াপোল অ্যান্টেনার কিছু ক্যারেক্টারিস্টিক্স, সেখানে দেখলাম, দেখো নিচে লিখছি আমি, the radiation pattern of a single element antenna is relatively wide and thus provides low value of directivity. For example, a lambda by 2 dipole, মানে half wave dipole, যেটা তোমাদের গতকাল আমি এক্সাম্পল হিসেবে দেখাই গেছি, has beam width of 78 degree, মনে আছে? half wave lambda by 2 ডাইপোলের 78 ছিল না beam width, আর 90 ডিগ্রি ছিল কার? আইসোট্রপিক বা আইডিয়াল, যেটা পৃথিবীতে নাই, তার বিম উইডথ ছিল 90 ডিগ্রি। আর হাফ ওয়েভ ডাইপোল, তার বিম উইডথ হচ্ছে 78 ডিগ্রি। হ্যাঁ, এটা পাইছিলাম তো, মনে আছে? হাফ ওয়েভ ডাইপোলের আর রেডিয়েটেড রেজিস্ট্যান্স বা রেডিয়েটিভ রেজিস্ট্যান্স যেটা আর সেটা কত পাইছিলাম? 73 ওহম। তো এইবার ওই অ্যান্টেনার ডিরেক্টিভিটি কত পাইছিলাম মনে আছে? 1.6 পাইছিলাম না, মনে আছে? 1.6 ছিল ডিরেক্টিভিটি। তো দেখো 78 ডিগ্রি বিম উইডথের জন্য ডিরেক্টিভিটি হচ্ছে 1.6, কিন্তু এই যে আমি লিখছি, ফর এ পেন্সিল বিম হ্যাভিং বিম উইডথ অফ 1 ডিগ্রি the directivity is about 39,800 or 46 dB। মানে ডিবিতে মনে হচ্ছে 46, খুব একটা বাড়ে নাই, কিন্তু আসলে ডিবি হচ্ছে লগারিদমিক স্কেল, তো যার জন্য এটা ছোট ছোট মনে হচ্ছে। কিন্তু দেখো, এটা রিয়েল ভ্যালু হচ্ছে 39,800 ডিরেক্টিভিটি। কল্পনা করা যায় কোথায় ডাইপোলের 1.6 আর কোথায় 39,800, এবং এটা দরকার আমাদের বিম উইথ 1 ডিগ্রি ফর হেভেনলি বডিজ এর প্রোবিং এর জন্য। মঙ্গল, বুধ, আরো উপরে এই সমস্ত মানে সুদূর এর জন্য, স্পেস ভেহিকেল গুলির কমিউনিকেশনের জন্য এত 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 হাইলি ডিরেক্টিভ অ্যান্টেনা দরকার। তো মনে করো কতটুকু বাড়লো? অলমোস্ট বলতে পারো তুমি, অলমোস্ট তোমার 30,000 বেড়ে গেল। 1.6 আর ওখানে হলো 39,000। এত বেশি ডিরেক্টিভিটি ওয়ালা অ্যান্টেনা আমাদের দরকার আমাদের কাজে। কি করে আমরা বাড়াবো, মানে কি উপায় আছে, এইটা নিয়েই চিন্তা চলছে। এই যে সেটা লিখছি নেক্সট লাইনে, to meet the demands of long distance communication it is necessary to design antennas with very narrow beam and high directivity। এই যে আপাতত একটা ইন্ট্রোডাকশন দিলাম, এই ইন্ট্রোডাকশনটা তুমি কি বুঝতে পারলে কিনা বলো না, আমাদের কোনো একটা কমেন্ট করো। বুঝাচ্ছে? লং ডিস্টেন্স কমিউনিকেশন, এবং লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য কি লাগবে? ন্যারো বিমের অ্যান্টেনা লাগবে, যার ডিরেক্টিভিটি খুবই হাই। এইটা দিস ক্যান বি ডান ইন 2 মেথডস, দুই ভাবে করা যায়। এ, by enlarging the length of a single element. B, by using an assembly of radiating elements called an array. বুঝতে পারছো কেন অ্যারেতে যাব আমরা? একটাতে গেইন বা ডিরেক্টিভিটি বা বিম উইডথ ভালো পাওয়া যায় না। এখন দুটো মেথড তারা বলছে, প্রপোজ করছে যে এই দুই মেথডে হয়তো করা যাবে। কিভাবে? যদি আমরা সিঙ্গেল এলিমেন্ট অ্যান্টেনা ইউজ করি, কিন্তু তার লেন্থ বাড়াইতে হবে।
আগে আমি নিছিলাম ল্যামডা বাই 2, এবার আরো বেশি নাও, ল্যামডা নাও, 2 ল্যামডা নাও, 3 ল্যামডা নাও। বুঝতে পারতেছো কি বলছি? লেন্থ বাড়াইতে হবে, এই একটা উপায় হতে পারে, ওরা বলছে হতে পারে। এই এই মেথডেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, একটু পরেই দেখবো। আরেকটা মেথড হলো যে অনেকগুলো এলিমেন্টকে অ্যাসেম্বল করা, অ্যারে বা ক্যাসকেডিং করে বাড়ানো হলো। এই ক্যাসকেডিং করে বাড়ানোটাকেই আমরা বলবো অ্যারে, অ্যান্টেনা অ্যারে। তো এখন প্রথম মেথড নিয়ে একটু আলোচনা করি। কি মেথড? সেটা হচ্ছে বাই এনলার্জিং দ্য লেন্থ অফ এ সিঙ্গেল এলিমেন্ট। এখন লেন্থ অফ এ সিঙ্গেল এলিমেন্ট এটা কিভাবে কি করবো দেখো, লিখছি আমি, let us apply first method and find out the advantage disadvantage of this method. In figure 1, a dipole antenna is shown to place horizontally and it is made of single element. If we plot the radiation pattern of this dipole antenna for different lengths, such as length say L equal to lambda by 2, L equal to lambda, এরকম ভাবে ল্যামডা L equal to 1.3 ল্যামডা অথবা 1.5 ল্যামডা এভাবে বাড়াইছি আমি। we shall get figure 2A B C D। 2 নম্বর ফিগারের 4টা ছবি A B C D আমরা পাবো। বুঝতে পারতেছো আমি কি বলছি? সিঙ্গেল একটা এলিমেন্ট আমরা ইউজ করব, বাট লেন্থ বাড়াবো, বাড়ায়া এর এই যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক দেখবো। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে অ্যান্টেনাটা আছে হাফ ওয়েভ ডাইপোল এল, এই এল দিয়ে আমি ডিনোট করে রাখছি। এই এল এর ভ্যালু চেঞ্জ করব। এই যে নিচের টেবিলে দেখো এল এর ভ্যালু ল্যামডা বাই 2, এল এর ভ্যালু ল্যামডা, এল এর ভ্যালু 1.3 ল্যামডা, এল এর ভ্যালু 1.5 ল্যামডা। এবং বিম উইডথ এর ক্যারেক্টারিস্টিক্স কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। বিম উইডথ ল্যামডা বাই 2 এর জন্য 78 ডিগ্রি, ল্যামডা যদি হয় 48 ডিগ্রি, 1.3 ল্যামডার জন্য 30 ডিগ্রি কমতেছে না, 1.5 ল্যামডার জন্য 16 ডিগ্রি। বিম উইডথ ছোট হচ্ছে না? বুঝাচ্ছে? তমশ্রী, রাজশ্রী, জি স্যার। তোমার নাম কি? রাজশ্রী। জি স্যার। দেখতেছো বিম উইডথ কমতেছে ল্যামডা বাড়াইলে পরে? জি স্যার, কমে যাচ্ছে স্যার, বুঝতে পারছি। 78, 48, 30, 16 কমে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু বিম উইডথের প্রপার্টিটা দেখলাম। এরপরে অন্য প্রপার্টি একটু দেখি। মেজর লোবের প্রপার্টি কি দেখি? ছবিটা পরে দেখাচ্ছি, আগে টেবিলে দেখি। ইয়েস, মেজর লোব আছে 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 কিন্তু রিডিউসড, অনেক কম। মাইনর লোব নাই, নো নো, আছে আছে। বুঝা গেল আমার কথা? এবার ছবি দেখো, ছবিতে দেখো কিভাবে এগুলো, ছবিগুলো কি রকম। এটা হচ্ছে হাফ ওয়েভ ল্যামডার জন্য, মানে এটা ডাইপোল আমরা পেয়েছিলাম, এটা ওই যে গত ক্লাসে ওইটাই আবার রিপিট করছি। ডাইপোল অ্যান্টেনার বিম উইডথ বুঝাইছি এই যে অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, অমনি ডিরেকশনাল রেডিয়েশন প্যাটার্ন বিম উইডথ, এটা দেখো এই এটা হচ্ছে ল্যামডার জন্য। ল্যামডার জন্য দেখো বিম উইডথ একটু একটু চোখা হয়ে গেছে, একটু ন্যারো হয়ে আসছে এবং বিম উইডথ তো কমে গেছে। আচ্ছা, এটা হলো তোমার 1.3 ল্যামডা। দেখো মেইন বিম কিন্তু আছে, মেজর লোব, তার সঙ্গে মাইনর লোব কিন্তু দেখা দিচ্ছে সাইড দিয়ে, ছোট ছোট দুইটা বাইরেছে। কিন্তু একটু যদি খেয়াল করো ল্যামডাতে কিন্তু মাইনর লোব নাই, অথবা হাফ ল্যামডা তো মাইনর লোব কিন্তু দেখা দেয় নাই। বুঝা যাচ্ছে? মানে কতদূর, মানে একটা লিমিটেড পরে গিয়ে দেখা দিচ্ছে, এর আগে দেখা দিচ্ছে না। কিন্তু খেয়াল করছো? দেখো এই যে হাফ ওয়েভ ল্যামডা, এটা হলো ল্যামডা, এর পরে যদি বাড়াই ল্যামডা যদি 1.3 হয়, মানে একের উপরে যদি 1.1 2 3 4 বাড়তে থাকে, দেখো মাইনর লোব কিন্তু অ্যাপিয়ার হচ্ছে। তুমি কি মাইনর লোব চাও? মাইনর লোব আমাদের ইয়েতে ডিজাইনের মধ্যে আসুক, তুমি কি সেটা চাও? নো স্যার। এই তো তাইলে এখনই বুঝে ফেলাইছো তুমি। তাহলে দেখো এই দুইটা ছবি পাশাপাশি দেখো, এইটাতে কিন্তু মাইনর লোব নাই, এটার লেন্থ হচ্ছে 1 ল্যামডা, আর এটাতে কিন্তু 1.3 ল্যামডা। এটা কি মাইনর লোব দেখা যাচ্ছে একটু একটু করে, যদিও আমি
অত সুন্দর আঁকতে পারি নাই, যদিও কম্পিউটার প্লট। আচ্ছা, এটা 1.5 দেখো, 1.5 ল্যামডা নিছি, সেখানে খেয়াল করে দেখো মেজর লোবই ভ্যানিশ হয়ে গেছে। এই মেজর লোব 90 ডিগ্রিতে ছিল না, এটা হয়ে গেছে এখন মাইনর লোব, মানে মেজর লোব একেবারে রিডিউসড করে গেছে, হোয়ারএজ মাইনর লোবটাই এখন ডমিনেন্ট হয়ে যাচ্ছে, মাইনর লোবই হয়ে যাচ্ছে মানে মেজর লোবের মতো কাজ করছে। সেটা এই যে লিখছিলাম, এই যে নিচে দিয়ে ছবির ফিগার ডি, তার টাইটেলে আমি লিখছি দেখো, বিম উইথ 16 ডিগ্রি মেজর লোব এন্ড 36 ডিগ্রি মাইনর লোব। মাইনর লোবেরই বরং আস্তে আস্তে বাড়তেছে এই বিম উইথ, তার মানে অ্যাম্পলিটিউডও বাড়তেছে, তার মানে পাওয়ার গুলো সব মাইনর লোবের দিকে চলে যাচ্ছে। তাহলে এবার দেখো, এবার টেক্সট পড়লে তুমি বুঝবা যে আমি কি বলতে চাচ্ছি। By a good inspection of figure 2, it is seen that the main beam is vanished and minor lobes are produced if we increase the length of the dipole antenna gradually. Note that the main beam and hence the beam width is reduced gradually, and thus the directivity of antenna is increased. যত beam width কমে আসবে ডিরেক্টিভিটি বাড়তেছে, বুঝা যাচ্ছে বাড়তেছে। However, if length L is greater than lambda, ল্যামডার থেকে বড় যখন হয় L, তখন then minor lobes appear. মাইনর লোব কিন্তু অ্যাপিয়ার হওয়া শুরু করলো, যেটা আমরা চাই না, ওটা আসা শুরু হইলো। তাহলে আমার ওখানে ডিজাইন স্টপ করতে হবে, আদারওয়াইজ আমি পারতেছি না, আমার মাইনর লোব দরকার নাই। সো increase of directivity by enlarging the length of antenna element is not the much effective method. বুঝা গেল? তুমি শুধু লেংথ বাড়াইয়া ডিরেক্টিভিটি বাড়াইবা, এই আকাশ কুসুম কল্পনা বাদ দিতে হবে। কারণ দেখা যায় ল্যামডার পরে বাড়াইতে বাড়াইতে ল্যামডা পর্যন্ত বাড়ানো পর্যন্ত ঠিক আছে, তারপরে যদি বাড়াও তাহলে মাইনর লোব অ্যাপিয়ার হয়, যেটা আমরা চাই না, আনওয়ান্টেড। তাহলে এই মেথডের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম, এটা দিয়ে অত সুবিধা হচ্ছে না, ঠিক আছে। দিকে আরেকটা মেথড যেটা বললাম যে অ্যাসেম্বল করব মোর দেন ওয়ান, সেটাকে অ্যারে বলবো। এবার আসো এই যে 2 নম্বর বি তে আমরা কি করব, অ্যানাদার মেথড অফ ইনক্রিজিং দ্য ডিরেক্টিভিটি অফ অ্যান্টেনা ইজ টু অ্যাসেম্বল many antenna elements within a small space to form an antenna array as shown in figure 3. And figure 3 তে দেখো আমরা অনেকগুলো এলিমেন্ট, এই যে দেখো এই যে অনেকগুলো এলিমেন্ট অনেকগুলো ডাইপোল একসঙ্গে করছি। এখানে 5টা দেখানো হয়েছে, তুমি 5, 6, 7, 10, 12 যা ইচ্ছা করতে পারো। বুঝা যাচ্ছে কি উপায় করছি? একটু আগে বুঝাইলাম শুধু ডাইপোল 1, এইটার লেন্থ কেবল বাড়াইতে 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 পরে দেখলাম না এটাতে হচ্ছে না, কারণ আমার মাইনর লোব এসে যায়। এখন করলাম কি, কতগুলো লাগাইছে, ডাইপোল 1, ডাইপোল 2, ডাইপোল 3, ডাইপোল 4, ডাইপোল 5, এগুলাকে প্রত্যেকটার জন্য এই একটা ইলেকট্রনিক বক্স থেকে এদের ইনপুট সাপ্লাই দিচ্ছি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে নিচেতে যে একটা ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, 4, 5 লেখা আছে। বুঝতে পারতেছো কি করছি? প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি কিন্তু পাওয়ার সাপ্লাই দিচ্ছি, মানে অ্যান্টেনার এসি সিগন্যাল দিচ্ছি, সবগুলো দিচ্ছি প্রত্যেকটাতে। তাহলে এইরকম যদি করো তাহলে কি সুবিধা কি অসুবিধা, এখন এটা নিয়ে একটু বকবক করি। এই দেখো এখানে যা বুঝাচ্ছি সেগুলো, এখানে 5টা অ্যান্টেনা দেখানো হলো, ডাইপোল 1, ডাইপোল 2, ডাইপোল 3, 4, 5, এবং তাদের এক একটা ডাইপোলের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে D1, D2, D3 এভাবে ডিস্টেন্স। তারপরে এখানে প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল ইনপুট দেওয়া হচ্ছে ইলেকট্রনিক বক্স থেকে, সেখানে হলো ইনপুট বক্স 1, 2, 3, ইনপুট 2, ইনপুট 4, ইনপুট 5, এইভাবে করা হলো। এখন দেখো এখানে কি হচ্ছে ঘটনা, একটু 2-1 লাইন পড়ি তাহলে তুমি বুঝবা যে আসলে কি করা হচ্ছে, কি করতে চাচ্ছি। The signals to the first, second, third, and so on dipole antennas are input 1, input 2, input 3, etc. এটা আমি একটু বলে গেছি, সেটা ল্যাঙ্গুয়েজে লিখছি। The amplitudes and phases of input signals may be same or different. বুঝতে পারলা এই লাইনটা? Amplitudes and phase of input signal, তুমি যে অ্যান্টেনাতে যে ইনপুট গুলো দিচ্ছ, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, এগুলো এসি সিগন্যাল, তো এসি সিগন্যাল দিচ্ছি। এই এসি সিগন্যালের দুটা প্রপার্টি, একটা হলো তার অ্যাম্প্লিটিউড,
আর একটা হলো তার ফেজ পার্ট। এই দুটো আমরা সেমও রাখতে পারি, ডিফারেন্টও রাখতে পারি। বুঝা গেল কি করতেছি? জেনারেলি the signal is applied in each antenna element separately. জেনারেলি বলা হয়েছে, প্রত্যেকটাতে সেপারেটলি দেওয়া হয়। The separation between one and two antenna is D1 and that between 2 and 3 is D2 and so on. এটা বলে আসছি যে এই প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স D1 D2, মানে এক একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনার সেপারেশন D1 D2 D3 সেপারেশন। আমি এটাকে আরবিট্রারি রাখছি এবং এটাকে আবার বললাম এখানে এই যে নেক্সট লাইন লিখছি, টু মেক অ্যান অ্যারে separations may be same। আবার রিপিট করছি, separations distance may be same, that is D1 সমান D2 সমান D3, এইভাবে। বুঝা গেল? সমানও রাখতে পারো, and not necessary সমান থাকবে, ডিফারেন্টও রাখতে পারো, এই যে নিচে এখানেই আছে, or may be different, D1 not equal to D2 not equal to D3। বুঝা গেল? ওই আগেরটার মতো অ্যামপ্লিটিউড এন্ড ফেজ সেমও রাখতে পারো, ডিফারেন্ট দিতে পারো। এই যে এক একটা অ্যান্টেনা থেকে এক একটা অ্যান্টেনার দূরত্ব, এটা সেমও রাখতে পারো, ডিফারেন্টও রাখতে পারো। তাহলে অনেকগুলো ভ্যারিয়েশন আসতেছে কিন্তু। The individual elements of an array may be any shape, individual element। এখন একটা ডাইপোল 1 এর শেপ, এটা এনি শেপ হতে পারে, এটা রড হতে পারে, সার্কুলার হতে পারে, এই হতে পারে, মানে তুমি কি দিবা সেটা হতে পারে। এখন বাকিগুলি কিন্তু ওই রকম ভাবে ফলো করবে। বুঝা গেল? হ্যাঁ, জি স্যার। by changing signal amplitude, phase and the geometry of the antenna, জিওমেট্রি বলতে আমি সেই বুঝাচ্ছি, মোটা তার, চিকন তার এরে we shall get theoretically any type of beam from any antenna। এই দেখো লাস্ট লাইনটা দেখো, এটাই হচ্ছে 5 থ্রো লাইন, এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লাইন। আমি এটাকে একটু তোমাদের কমেন্টের মতো করে ইয়ে করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। দেখো কি লেখা আছে, তানিম পড়ো তো এই হাইলাইটেড সেন্টেন্সটা। এনি টাইপ অফ বিম। বুঝা গেল? এই যে বিমের কথা আমি বলছি, যার বিম উইথ একটা এক্সাম্পল হিসেবে দেখালাম 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি আসলে ভুল করছে, এটা তো লেখা উচিত ছিল, এটা লিখি নাই নাকি? 1 ডিগ্রি কার এই অ্যান্টেনার বিম উইথটা, এটা লিখি নাই না? বাট ফর এ পেন্সিল বিম, ও পেন্সিল বিম লিখছে। আর কার এটা আসলে ডিশ অ্যান্টেনার, এটা ডিশ, প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা, এটা কথাটা বাদ পড়ে গেছে আসলে। কিন্তু পেন্সিল বিম লিখছি, মানে এখানে বিমের উপরে ইমফ্যাসিস দিছি আমি, হোয়াইট বিম লিখছিলাম না উপরে, এই জন্য পেন্সিল বিমের এই ক্যারেক্টারিস্টিক্স যদি হয় তাহলে ডিরেক্টিভিটি এত হবে, এটা বলছি। তাহলে এই অ্যান্টেনাটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো ডিশ অ্যান্টেনা বা প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা, ডাইপোল না। রাইট, ওই যে টেলিভিশন ব্রডকাস্টিং, এটিএন চ্যানেল আই এরা ইউজ করে, বা তুমি যে রিসিভ করার জন্য ডিশ অ্যান্টেনা, বা প্রত্যেকটা এমবেসিতে, জাপানিজ এমবেসি, আমেরিকান এমবেসিতে ওদের ডিশ অ্যান্টেনা আছে ছাদের উপরে, ডাইরেক্টলি স্যাটেলাইটের সঙ্গে কানেকশন। ওই ডিশ অ্যান্টেনা গুলোর এই পেন্সিল বিম 1 ডিগ্রি যদি হয় তাহলে ডিরেক্টিভিটি হবে 39,800, অলমোস্ট 40,000। এটা একটা লামসাম থাম অফ দ্য রুল, 40,000 এর প্লাস মাইনাস এরকম। তো এগুলো এই হলো অ্যান্টেনাটার এক্সাম্পল। আর এই অ্যান্টেনা দিয়ে আমরা বলছি যে তুমি শুধু এই বিভিন্ন রকম কম্বিনেশন করে এনি টাইপ অফ বিম তুমি এর থেকে বের করতে পারবা, এনি টাইপ অফ বিম বের করতে পারবা। বাট ইন দিস লেকচার উই শ্যাল ডেসক্রাইব 2 মেইন বিমস। বুঝা গেল? অনেক ধরনের বিম থিওরিটিক্যাল তুমি বের করতে পারবো, কিন্তু আমরা দুইটাতে ইন্টারেস্টেড, 2 ধরনের, যেটাকে এখানে মেইনলি আমি বইতেও দেওয়া হয়েছে যে সবগুলো তো সম্ভব না, দুইটার ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করব। এই দুটা শিখলে পরে বাকিগুলো তুমি বিভিন্ন কম্বিনেশন বানাইতে পারবা। সেই দুইটা কি কি? একটাকে বলা হয় ব্রড সাইড বিম,
তমশ্রী না রাজশ্রী জানি, রাজশ্রী জি স্যার। বলো একটাকে কি বলে? স্যার ব্রড সাইড বিম, যেটা স্যার পারপেন্ডিকুলার। হ্যাঁ, আর একটা হচ্ছে ইনফায়ার বিম, যেটা ইন্ড স্যার না, ইন্ড না, এন্ড। এনফায়ার বিম। স্টার্ট আর এন্ড বলি না আমরা, জি স্যার। end point, end fire beam which is in the direction of ডিরেকশন অফ এর এক্সিস। axis. এখন দেখো এই ছবি দেখলে বুঝতে পারবা যে এটা আসলে কোন দিকে ব্রড সাইড বিম আর এন্ড ফায়ার। আচ্ছা, এখন ধরো এই যে অ্যান্টেনা গুলো যদি আমি এইভাবে হরাইজন্টালি প্লেস করি, তাহলে ওই অ্যারে অ্যাক্সিসটা হচ্ছে ওই হরাইজন্টাল অ্যাক্সিস, বুঝা যাচ্ছে? হরাইজন্টাল অ্যাক্সিসের উপরের দিকে ভার্টিক্যালি আর নিচের দিকে ডাউনওয়ার্ড, এই দুটো ডিরেকশনটাকে আমরা বলবো ব্রড সাইড। এ হচ্ছে ব্রড সাইড। আচ্ছা, তারপরে চলে আসো এন্ড ফায়ারে। এন্ড ফায়ার হচ্ছে দেখছো ব্রড সাইডের ওই যে হরাইজন্টালি অ্যান্টেনা গুলো রাখছি ঠিকই, কিন্তু অ্যারে অ্যাক্সিস যেই দিকে, অ্যারে অ্যাক্সিসের দিকেই বিম গুলো যাচ্ছে। 3 ডিমেনশনাল বলো, এটা বেলুনের মতো এদিক দিয়ে যাবে। দ্যাট মিনস অ্যারে অ্যাক্সিসের ডিরেকশনেই মেইন বিমটা থাকবে, হোয়ারএজ ব্রড সাইড বিম গুলো থাকবে অ্যারে অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। মানে কোঅর্ডিনেট দিয়ে বললে এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস আর এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ওখানে কি হচ্ছে দেখি, হ্যাঁ এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার এক্স, অথবা এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার ব্রড সাইড। ঠিক আছে, বুঝাচ্ছে? এটুকু বুঝতে পারলা? জি স্যার। হ্যাঁ, তুমি অ্যারে অ্যাক্সেস এইভাবে অ্যারে বসাইবা, বসাইয়া তুমি কোন ধরনের বিম চাও সেটা তোমার ঠিক করতে হবে, যে আমার অ্যারের অ্যাক্সিসে বিম চাই। অ্যারে অ্যাক্সিসের বিমের এক্সাম্পল হচ্ছে তোমার ওই যে বাসার ছাদের উপর যে টিভির জন্য যে অ্যান্টেনা গুলো ইউজ করি না আমরা, দেখছো টিভির জন্য গ্রামের বাড়িতে এগুলো থাকে, আমাদের শহর বাড়িতে বোধহয় এখন ভ্যানিশ হয়ে গেছে ওই ডিশ টিভির জন্য, এখন কেবল টিভি এসে যাওয়াতে এখন আর টেলিভিশন অ্যান্টেনা দেখাই যায় না। কিন্তু গ্রামের বাড়িতে ইন্ডিভিজুয়ালি অনেকের যেখানে কেবল টিভি যায় নাই, সেখানে কিন্তু এখনো এই অ্যারে অ্যান্টেনা ইউজ করে, ইয়াগি অ্যান্টেনা বলে এটাকে গ্রামের বাড়িতে। তার অ্যাক্সিস সোজাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন বিম। এই মেইন বিম, এই অ্যান্টেনা তোমার এই অ্যারে অ্যান্টেনা তুমি ট্রান্সমিটিং মোডেও ইউজ করতে পারো, রিসিভিং মোডেও ইউজ করতে পারো। ফলে ট্রান্সমিটিং মোডে এটাকে বেশি পাওয়ার দেওয়া যায় না বলে নর্মালি এটাকে ট্রান্সমিটিং অ্যান্টেনা হিসেবে ব্যবহার করা হয় না, তবে কখনো 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 হয়। কোথায় হয়? সাধারণত আবিষ্কারের শুরুতে, এই অ্যান্টেনাটা যখন আবিষ্কার হয়েছিল সেই শুরুর দিকে, তখন পৃথিবীতে তালমাতাল সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন ব্রিটিশ এবং আমেরিকান জেট ফাইটার গুলো এই ইয়াগি অ্যান্টেনা বা এই অ্যারে অ্যান্টেনা ইউজ করত তাদের জেট ফাইটারে। বুঝতে পারছো কি বলছি? তমশ্রী, রাজশ্রী? জি স্যার। কিন্তু এর আবিষ্কারক ছিল আসলে জাপানিজরা। জাপানিজ এক প্রফেসর এটা আবিষ্কার করছে, সেই খবরটা কিন্তু আর্মি কিন্তু তখনও জানে না। আজব ব্যাপার, তাদের দেশের প্রফেসর এটাকে ল্যাবে আবিষ্কার করলো, লন্ডনে কনফারেন্সে এসে সে বলে গেল, পেপার প্রেজেন্ট করলো, আমেরিকাতে গিয়ে প্রেজেন্ট করলো, সেখান থেকে আমেরিকার সায়েন্টিস্ট এটাকে পিক আপ করে তাড়াতাড়ি পেন্টাগনে, তাড়াতাড়ি ওই লন্ডনের ইয়ে থেকে আর্মি ফ্যাক্টরি থেকে গিয়ে অ্যান্টেনা বানায় এটাকে একেবারে জেট ফাইটারে ইনকর্পোরেট করে জাপানে বোম মারতে চলে গেল। জাপানিজরা জানে না, তারা এখনো ওই জার্মানির বানানো অ্যান্টেনা ইউজ করে। 5 বছর, প্রায় যুদ্ধের প্রায় 2-3 বছর পরে, মনে হয় 2-3 বছর পরে একটা প্লেন ক্র্যাশ হলো কোনো একটা দ্বীপে, সিঙ্গাপুরের কোনো একটা দ্বীপে। তখন তো এগুলো সিঙ্গাপুর এগুলো সব জাপানের দখলে ছিল। ওখানে একটা ব্রিটিশ ফাইটার এই ইন্ডিয়া থেকে উড়ে গেছিল, এই ইন্ডিয়া থেকে উড়ে গিয়ে ওখান থেকে মহাসাগর থেকে সে ওই গিয়ে ওখানে বোমিং করতে গেছিল, ওই ইয়েতে কি বলে ওটাকে, ওই ভারত মহাসাগরের ওখান থেকে বঙ্গোপসাগর ওদিক থেকে কোথাও জানি ছিল জাহাজের মধ্যে, সেখান থেকে উড়ে বোম করতে গেছিল। পরে তারা কিভাবে জানে তারা ভূপাতিত করে, কিন্তু ভাগ্যক্রমে প্যারাশুট দিয়ে সেই বৈমানিক বেঁচে যায়। তখন বৈমানিককে
জেরা করা হয় তোমরা কি প্লেন বানাইছো, তাকে মারার আগে সমস্ত কিছু এগুলো জিজ্ঞেস করে। তো অ্যান্টেনাটা কি অ্যান্টেনা ইউজ করো, তো বলে কি ইয়াগি অ্যান্টেনা ইউজ করি আমরা। ইয়াগি অ্যান্টেনা, এটা ইয়াগি কেন, কয় তোমাদের প্রফেসরই তো এটা বানাইলো, তোমাদের দেশের প্রফেসরই তো এটা বানাইলো। এ কি, আমাদের দেশের প্রফেসর বানাইলো আমরা জানি না। পরে খবর নিতে 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 সেই প্রফেসরকে তারা টোকিও থেকে ঢাকায় আনাইলো, বললো যে তুমি এটা বানাইছিলে নাকি, কয় হ্যাঁ কারণ আমি 5 বছর আগে তো এটা বানাইছিলাম, আমি তো এখানে বিভিন্ন জায়গায় কনফারেন্স এটা বলে আসছি। কয় তাই নাকি, বুঝতে পারছো, গল্প একটা বলে ফেললাম পড়ালেখা বাদ দিয়া। তো এগুলো, এই অ্যারেগুলোর বিভিন্ন রকম প্রপার্টি বিভিন্ন ভাবে বলা হয়, বিভিন্ন ভাবে এদের নামকরণ করা হয়। যেমন বলি লিনিয়ার অ্যারে, এই লিনিয়ার অ্যারে কখন বলা হয়, এখানে আমি এগুলোর বর্ণনা দিছি। লিনিয়ার অ্যারে জিনিসটা কি তুমি বইতে পাইবা, বলবে লিনিয়ার অ্যারে, অথবা বলবে ইউনিফর্মলি এক্সাইটেড লিনিয়ার অ্যারে, এইভাবে বলবে। এগুলো কি ওয়ার্ড, এগুলো ডেফিনেশন আর কি, তোমার আসবে বইতে, এগুলো লাগবে। তারপরে এগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখি এখন। লিনিয়ার অ্যারের প্রপার্টিজ গুলো কি কি, অ্যারে এলিমেন্টস আর সেম অ্যাজ ইচ আদার। দ্যাট মিনস লিনিয়ার অ্যারে তখনই বলা হবে যখন প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট সেম, মোটা দিক দিয়ে বলো, চিকন দিক দিয়ে বলো, তারপরে তার লেংথে বলো, এইভাবে আর কি, মানে ফিজিক্যাল ফিজিক্যাল মানে জিওমেট্রি। বি হচ্ছে অ্যারে এলিমেন্টস আর অ্যালাইন্ড অ্যালং এ স্ট্রেট লাইন। যদি তুমি একটা স্ট্রেট লাইনে, এটা বাঁকা টাকা না করে একটা স্ট্রেট লাইনে এটাকে মনে করে, এখানে ওয়াই অ্যাক্সিস আছে, এরকম কোন স্ট্রেট লাইনে এটাকে যদি প্লেস করো, অ্যালাইন হয় স্ট্রেট লাইনে, বাঁকা টাকা না হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার হলো দি সেপারেশন ডি বিটুইন টু এলিমেন্টস ইজ অলওয়েজ ইকুয়াল। ওই সেপারেশন D1 D2 D3 বলে গেছিলাম, ওগুলো সব সেম হবে, তখনই এইটাকে আমরা বলবো লিনিয়ার অ্যারে। বুঝা গেল? তারপরে ইউনিফর্মলি এক্সাইটেড লিনিয়ার অ্যারে। ইউনিফর্মলি এক্সাইটেড অর্থ কি, ইউনিফর্মলি এক্সাইট করা মানে হচ্ছে তাকে ইনপুট দেওয়া। এই ইনপুট দেওয়ার এই কায়দাটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা ইলেকট্রনিক বক্স থেকে দেওয়া হয়, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4, এইভাবে। এখানে এই এক্সাইটেড করার জন্য তাদেরকে যে প্রপার্টি ইউনিফর্ম যখন করা হয়, তখন বলা হচ্ছে যে তাদের অ্যাম্পলিটিউড, ইলেকট্রনিক বক্স থেকে যে এসি সিগন্যালটা দেওয়া হবে অ্যান্টেনায়, তাদের অ্যাম্পলিটিউড, দি এক্সাইটেশন কারেন্টস হ্যাভ দ্য সেম অ্যাম্পলিটিউড and there exists a progressive phase difference. মানে একটার থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, তৃতীয়টা থেকে চতুর্থটা, এটা প্রগ্রেসিভ ওয়েতে ফেজ ডিফারেন্স থাকবে। মনে করে 30 ডিগ্রি করে ডিফারেন্ট করে দিয়ে গেল। এই 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স কিন্তু প্রথম থেকে দ্বিতীয়টা, দ্বিতীয় থেকে তৃতীয়টা, তৃতীয় থেকে চতুর্থ, 30 ডিগ্রি থাকবে, চেঞ্জ হবে না। যদি এটা ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আবার অন্যরকম নাম হবে, ইউনিফর্মলি এক্সাইটেড বলা যাবে না। তো এইরকম আর কি, এটাকে বলা হয়েছে অ্যাডজাসেন্ট এলিমেন্ট করসপন্ডস টু বিটা। এই যে আমরা বললাম ফেজ ডিফারেন্সটাকে বিটা দিয়ে ডিনোট করা হয়। এটা কিন্তু তুমি ইউনিফর্ম প্লেন ওয়েভের যে প্রপাগেশন বিটা, এটা এই বিটার সঙ্গে কিন্তু এটা কনফিউজ করো না, এটা কিন্তু আরেক বিটা। এখানে এই বিটা ইউজ করা হয়েছে ফেজ ডিফারেন্স বোঝানোর জন্য। মানে অ্যান্টেনা 1 এবং অ্যান্টেনা 2-র মধ্যে যে ইলেকট্রনিক যন্ত্র থেকে যে সিগন্যালটা আসে, প্রথমটা থেকে দ্বিতীয়টার ফেজ ডিফারেন্স হচ্ছে বিটা, and that between 2 and second adjacent is the twice beta। ওই যে বলে দিচ্ছি, মানে আমরা বলছি না প্রগ্রেসিভ ওয়েতে ফেজ ডিফারেন্স থাকবে, এইটা বোঝানোর জন্য এইটা করা হয়েছে। এই সমস্ত অ্যান্টেনাগুলিকে বলবো লিনিয়ারলি ইউনিফর্মলি এক্সাইটেড লিনিয়ার অ্যারে। ঠিক আছে, এটা গেল। তো এবার আসো আর একটা মোটামুটি আমাদের থিওরিটিক্যাল একটা কথায়, যে থিওরিটিক্যাল কথা দিয়ে আমরা কত রকম ভাবে অ্যারের প্রপার্টি চেঞ্জ করতে পারবো সেটার একটু ডেসক্রিপশন দিই। To provide very directive patterns, it is necessary that the fields from the elements of the array
interfere constructively, add হয় in the desired direction, and interfere destructively, cancel each other in the remaining space. তাহলে কায়দাটা কি করছে বুঝতে পারছো জিনিসটা? বলা হচ্ছে কোনো দিকে আমাদের রেডিয়েশন বাড়াইতে হবে। It is necessary that the fields from elements of the array interfere constructively interfere করে, that means add হয়, তখন আমরা desired directionে ম্যাক্সিমাম রেডিয়েশন পাই। আর ইন্টারফেয়ার ডিস্ট্রাকটিভলি ক্যান্সেল ইচ আদার ইন দ্য রিমেনিং স্পেস, অন্য ডিরেকশনে এমন ভাবে ফেজ ক্যান্সেল আউট করবে যেন ওরা একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। দ্যাট মিনস ওই সমস্ত ডিরেকশনে সিগন্যাল যাবে না। তাহলে এখন ইন জেনারেল কি হচ্ছে? ইন জেনারেল একটা কথা বলে গেছি আমি, in an array of identical elements, there are at least 5 controls. 5 controls that can be used to shape the overall pattern of the antenna. 5 ধরনের কন্ট্রোল আছে যা দিয়ে আমরা এই অ্যান্টেনার বিমকে শেপ করতে পারি, শেপ দিতে পারি। সেই কন্ট্রোলগুলি কি কি? বাই কন্ট্রোলিং, এখানে লেখা আছে প্রথম হচ্ছে লেংথস অফ এলিমেন্টস মে বি সেম অর ডিফারেন্ট, এই একটা কন্ট্রোল। ডাইপোল অ্যান্টেনা গুলোর লেংথ সেমও রাখতে পারি, ডিফারেন্টও রাখতে পারি। দ্বিতীয়টা হচ্ছে সেপারেশন ডি, সেমও রাখতে পারি, ডিফারেন্ট রাখতে পারি। এক্সাইটেশন কারেন্ট অ্যাম্পলিটিউড সেমও রাখতে পারি, ডিফারেন্ট রাখতে পারি। এক্সাইটেশন কারেন্ট ফেজ মে বি সেমও রাখতে পারি, ডিফারেন্ট রাখতে পারি। রেডিয়েশন প্যাটার্ন অফ ইচ এলিমেন্ট মে বি সেম অর ডিফারেন্ট। আচ্ছা, এখন ধরো প্রথম ডাইপোলটা রাখলা λ/2, দ্বিতীয়টা রাখলা ল্যামডা, তারপরটা রাখলা 3 λ/2, এইভাবে ডিফারেন্ট টাইপের ল্যামডা বসাইতেও পারো, অথবা প্রত্যেকটাই λ/2 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 এইভাবেও রাখতে পারো। এই সব কম্বিনেশনে 5 ভাবে কন্ট্রোল করতে পারি এবং প্রত্যেকটা মিক্সড অবস্থায় করতে পারি। ফলে এইগুলিকে সিমুলেট করে দেয়ার আর ভেরিয়াস ওয়েজ। এখন বৈশা তুমি তোমার ইঞ্জিনিয়ারকে লাগায় দাও, সে কোনটা ঠিক রাখবে, কোনটা কম্বিনেশন করবে, এগুলো বৈশা এখনো এই ইঞ্জিনিয়াররা R&D তে বসে চিন্তা করে যে আচ্ছা ওরা বানাইছে অ্যাম্পলিটিউড সেম রাখছে আর ওই জিওমেট্রি ডিফারেন্ট রাখছে, আমরা অন্য একটা কাজ করব, আমরা ওই জিওমেট্রিকে গ্র্যাজুয়ালি মোটা করতে থাকবো, চিকন থেকে মোটা 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 মোটা, লেংথ না সেপারেশনটাকেও চেঞ্জ করব, D1 একরকম হবে, D2 আর একরকম, D3 আর একরকম, এইভাবে এক একজন এক এক কম্বিনেশনে বিভিন্ন ভাবে চেষ্টা করে বিভিন্ন রকমের বিম তৈরি করে। এখন শেষে আমি বলছি, thus 2 types of array will be discussed here: linear array, আবার ইউনিফর্ম স্পেসিং এন্ড ইউনিফর্ম এক্সাইটেশন। এই এক ধরনের লিনিয়ার অ্যারে, এটাও লিনিয়ার অ্যারে, এটা হচ্ছে ইউনিফর্ম স্পেসিং অ্যান্ড নন ইউনিফর্ম এক্সাইটেশন। এই এক্সাইটেশনটা নন ইউনিফর্ম হবে, একবার ইউনিফর্ম করে রাখবো আবার নন ইউনিফর্ম করব। তো এই হলো মোটামুটি অ্যারে করার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং তাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এবার আমরা রিয়েল অ্যান্টেনার ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে চলে যাব। বলো হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, পরে ওই যে একটা আমরা বললাম না লিনিয়ার না, ওটা নন লিনিয়ার অ্যারের মধ্যে পড়ে। যেমন আমি লিনিয়ার অ্যারের মধ্যে পড়লাম যে স্ট্রেট লাইনে থাকতে হবে, ওটা তো ব্রেকডাউন করলো, স্ট্রেট লাইনে নাই।
আরবিট্রারি প্লেস করা হয়েছে, এরকম আরবিট্রারি প্লেস করলে তখন এটা নন লিনিয়ার বলতে হবে, লিনিয়ার আর বলা যাবে না। তো ওই নন লিনিয়ার মানে ওইটা আর এখানে টাচ করি নাই, এত অনেক ওটার থিওরি আরেক রকম, অনেক লম্বা। সেখানে শুধু লিনিয়ার অ্যারেই তোমাদের একটা এক্সাম্পল হিসেবে আমি দুইটা স্টেপ দেখাই গেছি, দুইটা স্টাইল দেখাই গেছি। আর ও নন ইউনিফর্ম এটা আরো অন্যরকম। তাহলে অ্যান্টেনার উপরেই তোমার পুরো একটা ইয়ে চলে যাবে, কোর্স চলে যাবে, তখন হয়তো পারা সম্ভব। এখন এই তিনটা টপিকস একসঙ্গে ঢুকাই এটা সম্ভব না। যেমন আমার এই কোর্সের মধ্যে ইএমটি আছে, ইএমটির বেসিক কিছু প্রপার্টি আছে, তারপরে ট্রান্সমিশন লাইন আছে, আবার অ্যান্টেনাটাও পড়াইতে হবে। তাহলে কি সব কি সম্ভব? ইল্যাবরেটলি তো পড়াইতে পারবো না। এই জন্য কাটসাট করে এই লিনিয়ার অ্যারেটা যেহেতু সিম্পল এবং ম্যাথামেটিক্সে সহজ, এই জন্য এইটাকে রাখা হয়েছে। আর অন্যটা তোমরা হয়তো যদি ইন্টারেস্টেড হও তাহলে একটু পার্সোনালি পড়ে নিবা, বা যখন রিসার্চ করবা তখন হয়তো পড়ে নিবা। কিন্তু ক্যালকুলেশন এবং যত রকম কি বলে মেজারমেন্ট টেকনিক সব এই লিনিয়ার অ্যারের মতোই, সেম না বাট সিমিলার। বুঝতে পারছো তানিম? ফলে এই থিওরিটা তোমাদের সবারই জানা দরকার এবং পড়ানো হয়। বাকিটা তুমি যদি রিসার্চের লেভেলে এইভাবেই আমরা এই এখন যেমন করব ওটাও এই একইভাবে করা হয়, সেটাকে পরে যদি আরবিট্রারি করা যাবে। আচ্ছা, এখন ধরো আমরা প্রথমে অ্যারে বানাবো দুটো এলিমেন্ট নিয়ে, তারপরে হয়তো এন এলিমেন্ট নিয়ে করবো। এন এলিমেন্টে ধরো 8টা 10টা, সাধারণত অডই হয় 7টা 9টা 11টা 13টা এইভাবে। এই তো এইভাবে অডও হতে পারে, ইভেনও হতে পারে, 6 8 10। তো একটা ডিপেন্ড করে তুমি কিভাবে নিবা, কেমনে কি হবে। হলো, এবার দুইটা এলিমেন্টের অ্যারে বানালাম, যার ছবি সরি এইখানে দেওয়া আছে। এই ছবি 5 নম্বর ছবিতে দেখাও, হরিজন্টালি দুইটা অ্যান্টেনা শুয়ে আছে, তাদের ডিস্টেন্স সেপারেশন ডিস্টেন্স ডি, এবং একটা অবজারভেশন পয়েন্ট পি থেকে এই দুটো অ্যান্টেনা থেকে যে সিগন্যাল আসছে সেটা তারা অ্যাসেস করছে বা মেজার করার চেষ্টা করছে। এখন এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বুঝার চেষ্টা করব। বুঝা যাচ্ছে আমি কি বলতেছি? অ্যান্টেনা 1টা ওই অবজারভেশন পয়েন্ট থেকে অ্যান্টেনা 1 হচ্ছে আর ওয়ান লেংথে আছে, অ্যান্টেনা 2টা আছে আর2 লেংথে, এবং অরিজিন কোঅর্ডিনেটের অরিজিন হচ্ছে, অরিজিন থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর, স্মল আর। তো এই আর এর সাথে অন্যান্য রিলেশন গুলোকে আমরা একটু দেখব, সেই জন্য এই ছবিটা দেওয়া হলো। এখানে বুঝার চেষ্টা করো যে যে আমরা আর1 আর2 যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স গুলো আমরা একটু অ্যাপ্রক্সিমেট করব। তো এবার ধরো ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের জন্য যদি আমরা শুরু করি, তাহলে the electric field from antenna 1 and antenna 2 are expressed as, মানে এটা ডাইপোলের মতোই, সেই ইকুয়েশন গুলো এটা এই অংশটা এগুলো ডাইপোলের মতোই। ইটা, তারপরে হচ্ছে এই কে আই নট এল ডিভাইডেড বাই 4 পাই আর1, আর এ θ1 কর আর1, এইটা গেল। E2 হচ্ছে ইলেকট্রিক ফিল্ড at point P due to E2 due to antenna 2, সেটাকে আমরা সবকিছু ঠিক আছে, শুধু θ2 এবং আর2 এটা দুটোই ডিফারেন্ট ঠিক করলাম। হ্যাঁ, এই দুটো দিয়ে ডিফারেন্ট, এবং ওদের ফেজ ডিফারেন্স হলো β/2। তো β/2 ধরে একটার সঙ্গে একটা ডিফারেন্ট ধরে একটা মাইনাস রাখছি একটা প্লাস রাখছি, ফাইনালি কিন্তু ডিফারেন্সটা কিন্তু বিটাই হলো। এবং অ্যান্টেনা দুটো খেয়াল করো অরিজিনের দুই দিকে আছে, দ্যাট মিনস একটা আছে প্লাস জেড অ্যাক্সিসে আর একটা আছে মাইনাস জেড অ্যাক্সিসে। তো এইবার একটু ম্যাথমেটিক্সে যদি আমরা যাই, তাহলে এটাকে আমরা এইভাবে θ1
থিটা টু এগুলা একটু অ্যাপ্রক্সিমেশন করতে পারি। এই অ্যাপ্রক্সিমেশন গুলো কিভাবে করে সেটা দেখাচ্ছি। These approximations can be applied. এটা আচ্ছা, যদি অবজারভেশন পয়েন্ট পি অনেক দূরে হয়, অ্যান্টেনা থেকে অনেক দূরে হয়, তখন আমরা R1 R2 থিটা 1 থিটা 2 কে এই ইন টার্মস অফ আর এবং থিটার টার্মে প্রকাশ করতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তো সেটা কি? ধরো ইলেকট্রিক যে ফিল্ড গুলো আমরা ডিসক্রাইব করলাম ম্যাথমেটিক্যালি, এইখানে cos থিটা 1 e টু দি পাওয়ার কে r1 মাইনাস বিটা বাই 2 এটা হচ্ছে একটা ফেজ পার্ট, e টু দি পাওয়ার মাইনাস জে এটা। তো জে এটা মানে হচ্ছে এটা এটা ইমাজিনারি, এবং এটাকে আমরা ইউলার্স ফর্মুলা দিয়ে যদি ভাঙাই তো cos সাইন দিয়ে ভাঙাইতে পারবো। তাহলে E1 এর দুটো অংশ খেয়াল করে দেখো, একটা হলো একটা কোএফিসিয়েন্ট আছে তার, এই ফাংশন cos থিটা বা ই টু দি পাওয়ার এটার সঙ্গে তার একটা কোএফিসিয়েন্ট আছে কে আই নট এল 4 পাই r1, অথবা নিচে হচ্ছে কে আই নট এল 4 পাই r2। এগুলো কোএফিসিয়েন্ট r1 r2 ইনভলভ, এবং এখানে cos থিটা 1 cos থিটা 2 অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ওই অ্যাঙ্গেলের ভ্যালুর জন্য সেটাকে cos থিটা cos থিটা cos থিটা 2 cos থিটা 1 cos থিটা 2 এইভাবে তাকে আলাদা করা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে r1 ডিস্টেন্সটা হচ্ছে থিটা 1, r2 টা হচ্ছে থিটা 2, এবং এদের অ্যাভারেজ বা এদের একটা মিডিয়াম অ্যাঙ্গেল হলো থিটা। তো এখন কি করব আমরা, বলা হচ্ছে কি যে rটাকে r1 r2 কে এমন ভাবে অ্যাপ্রক্সিমেট করতে হবে যেন ফেজ পার্টে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বসে, আর r2 r3 যেটা কোএফিসিয়েন্টের সঙ্গে আছে সেটাকে আমরা এই কতগুলো ইকুয়েশন দিয়ে ডেরাইভ করে এখানে এই সমস্ত অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি। দ্যাট মিনস এখানে যদি যাই আমি, এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। যেমন এই ইকুয়েশন কে আই নট এল বাই 4 পাই r1, এই r1 কে আমরা অ্যাপ্রক্সিমেট করব না, r1 কে আর ধরে নেব অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু ল্যামডার তুলনায় এটা অনেক কম এবং ফার ফিল্ড অ্যাপ্রক্সিমেশন করছি, সেই জন্য আর ওয়ান থেকে r2 একটু বড়, বা r2 থেকে r1 আর আর ওয়ান থেকে আর থিওরিটিক্যালি একটু ছোট, এই ছোট হোক আর বড় হোক, হ্যাঁ ছোট হোক আর বড় হোক, এইটাকে আমরা করব কি, এই r1 r2 কে আর দিয়ে রিপ্রেজেন্ট করব, আর দিয়ে অ্যাপ্রক্সিমেট করব, এবং এই যে ফেজ পার্টের মধ্যে যে r1 আছে বা cos থিটা 1 আছে এগুলাকে আরেক ভাবে অ্যাপ্রক্সিমেট করব। সেটাকে এই জন্য অ্যাপ্রক্সিমেশনের দুটো অংশ আমি লিখছি এখানে। যেমন যেটা অ্যামপ্লিটিউড পার্ট, সেখানে আমরা এই যে থিটা 1 থিটা 2 কে থিটা ধরবো, r1 r2 কে আর ধরবো, কিন্তু ফেজ পার্ট যেহেতু অসিলেটিং, এখানে আমরা r1 কে অ্যাপ্রক্সিমেটলি যতদূর সম্ভব ক্লোজ ভাবে অ্যাপ্রক্সিমেট করতে হবে। সেই জন্য এটাকে r1 কে এভাবে লেখা যায়, r2 কে এভাবে লেখা যায়। বুঝতে পারছো? যখন আমরা অ্যারে অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স অ্যাসেস করব, ইভ্যালুয়েট করব, তখন এখানে লিখছে যে E1 E2 ফিল্ড অফ ফ্রম অ্যান্টেনা 1 ফিল্ড ফ্রম অ্যান্টেনা 2, এটা এট এ ডিস্টেন্স r1 r2 দূরে পি পয়েন্টে অবজারভেশন পয়েন্ট থেকে দেখালে পরে ফিল্ডগুলো এরকম ভাবে এক্সপ্রেস করা যায়। এই প্রত্যেকটা ফিল্ডের ইকুয়েশনের মধ্যে একটা কোএফিসিয়েন্ট আছে, একটা ফেজ পার্ট আছে, মানে অ্যামপ্লিটিউড পার্ট এবং ফেজ পার্ট। অ্যামপ্লিটিউড পার্টের
অ্যাপ্রক্সিমেশনটাকে খুব একটা আমরা ইমফাসিস দেব না, এটাকে লিনিয়ারলি ভ্যারি করে বলে আমরা ডিপার্টমেন্টে এটাকে, সরি কি বলতেছি আবার, হ্যালো তানিম, তাহলে এই যে ফেজ পার্টের অংশটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করব এই যে নিচের ইকুয়েশন দিয়ে R1 R2 কে, এবং অন্যখানে এটাকে অন্য এইভাবে দেখো, এখানে যে R1 লিখছি দেখো, এই R1 কে আবার নিচের এই ইকুয়েশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায়, হোয়ারএজ উপরে এই যে এখানে উপরে R1 R2 সমান R ধরছি, কিন্তু এখানে তা ধরা যাবে না। এখানে ফেজ পার্টলে যত অ্যাকুরেটলি পারি ফেজ পার্টে R1 কে অ্যাকুরেটলি অ্যাপ্রক্সিমেট করতে যত দূর সম্ভব। তো এইটাকে এইভাবে লেখা যায়, এই যে অ্যাপ্রক্সিমেশনটা এইভাবে লেখা যায়, যদি তাদের সেপারেশন ডিসটেন্স ডি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। বুঝা গেল এবার কি করলাম? প্রথমে দুটো অ্যান্টেনা নিলাম, প্রত্যেকটা অ্যান্টেনা থেকে ইলেকট্রিক ফিল্ড যেটা রেডিয়েট করবে সেটাকে ম্যাথমেটিক্যালি বললাম R1 R2 দিয়ে এক্সপ্রেস করা যায়। সে R1 R2 অ্যাজ ওয়েল অ্যাজ θ1 θ2 এগুলো আমরা ক্রুডলি মানে রাফলি অ্যাপ্রক্সিমেট করব ফর থিটা এবং আর দিয়ে। বাট যেহেতু এগুলো কোএফিসিয়েন্ট, এগুলা খুব একটা এই অ্যাপ্রক্সিমেশনের ক্রুড অ্যাপ্রক্সিমেশনের জন্য কোনো মানে ডিফারেন্স তেমন কিছু করবে না। বাট ফেজ পার্টটাকে আমরা যদি অ্যাকুরেটলি না করি তাহলে কোথায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে ওটা আমরা ভালো করে বুঝবো না। সেই জন্য ফেজ পার্টটাকে যতদূর সম্ভব as much as we can এরকম একটা সিচুয়েশনে আমরা ওটাকে যতদূর সম্ভব কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করব। আর সেটাই করা হয়ে এখন দেখো ওই ইকুয়েশন এগুলো বসাইয়া এই যে ইকুয়েশন 7 এর মতো একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম। ইকুয়েশন 7, এই ইকুয়েশন 7টা হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বা টোটাল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি, যেটা হচ্ছে E1 এবং E2 এর এডিশন, ভেক্টর এডিশন, অবশ্য এডিশন বললে ভুল হবে, ভেক্টর এডিশন। এবং সেটাকে আমরা এই যে 7 নম্বর ইকুয়েশন দিয়ে সেটা লিখে দিলাম, লিখে বললাম এটা 7 নম্বর ইকুয়েশনের মতোই হবে। আচ্ছা, তাহলে এই 7 নম্বর ইকুয়েশনটাকে আমরা যদি এবার ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, তাহলে কি কি নাম দেব? যেমন ডান দিকের অংশটাকে আমরা নাম দেব এই টয়েস কস যেটা ইয়ে আছে ওটাকে বলবো আমরা রেডিয়েশন পার্ট। সরি, ওটাকে বলবো আমরা অ্যারে ফ্যাক্টর ভুলেছি। টয়েস কস থিটা এটা ইকুয়েশন 7 এর এই শেষ অংশটাকে বলবো অ্যারে ফ্যাক্টর। আর ইউনিট প্রথম অংশটার মধ্যে ইউনিট ভেক্টর এ নট বাদ দিয়ে বাকি যে অংশ আছে যে এটা কে নট আই নট এল তারপরে 4 পাই আর কস অফ থিটা, এগুলোকে আমরা দেখবো অ্যাজ ইফ একটা পয়েন্ট সোর্স থেকে সিগন্যাল বেরোয় যাচ্ছে এট পয়েন্ট পিতে সিগন্যাল আসতেছে, কিন্তু এই পয়েন্টটা হবে অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট। তো এই জন্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট থেকে মনে হচ্ছে যে ফিল্ডের সিঙ্গেল সোর্স, কাল্পনিক একটা সোর্স থেকে পয়েন্ট সোর্স থেকে সিগন্যাল আসতেছে। এই জন্য সেটাকে আমি লিখছি দেখো এই যে E1 এট দ্য অরিজিন। তার মানে E1 E2 দুটো যে আমরা অ্যান্টেনা নিলাম, সে অ্যান্টেনার আইদার ওয়ান, মনে করে E1 অথবা E2, যে কোনো একটা যদি অরিজিনে রাখা হতো তাহলে তার যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হতো সেটা কিন্তু হলো প্রথম অংশটা, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে অ্যারে ফ্যাক্টর। এই দুটোকে মাল্টিপ্লাই করে দুটো অ্যারে অ্যান্টেনার জন্য রেজাল্টেন্ট ফিল্ড এট পি পাওয়া যায়। বুঝতে পারলা কি বললাম? না বোঝা যাচ্ছে না? দুটার জন্য দুটার জন্য যে টোটাল ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, সেই ইলেকট্রিক ফিল্ড গুলোর দেখো ইকুয়েশন নাম্বার 7 এর ডান দিকের অংশটা হচ্ছে অ্যারে ফ্যাক্টর বলে,
আর বাম দিকের অংশটাকে বলবো যে এইটা অ্যাজ ইফ অ্যান্টেনা ই ওয়ান কে যদি আমরা ওই ই1 এর জায়গায় না রেখে এই অরিজিনে রাখতাম, কোঅর্ডিনেটের অরিজিনে রাখতাম, তখন এর থেকে যে ফিল্ড ট্রান্সমিট হতো, রেডিয়েট হতো, এবং হওয়ার পরে তুমি যদি আমাদের ওই অ্যান্টেনা যে ইয়াটা আছে ওটা দিয়ে যদি তুমি ইয়ে করো, একটা একটা সিঙ্গেল ই1 অ্যান্টেনা দিয়ে যদি এটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে সেটা মনে হবে অ্যাজ ইফ ইকুয়েশন 7 এর বাম দিকের অংশ, যেটা অ্যারে ফ্যাক্টর ওখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করছে। কিন্তু এখন আসলে অ্যাজ ইফ বলছি, অ্যাজ ইফ মানে মনে হয়, কিন্তু আসলে তা না, দুটো অ্যান্টেনা থেকে রেডিয়েট করছে। তো এই জন্য এটা থাম অফ রুল বাইর হলো যে যদি দুটা, তিনটা, চারটা, পাঁচটা যদি হয়, তাহলে একটা অ্যারে ফ্যাক্টর বাইর করতে হবে, যে অ্যারে ফ্যাক্টরকে ওই প্রথম অংশের অ্যারে কি বলবো অ্যারে ফিগার এটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা টোটাল রেজাল্টেন্ট ফিল্ড পেয়ে যাব। সেই জন্যই এখানে বলছি, দেখো, the equation 8 tells us that the resultant electric field of an array formed with identical element is found by the multiplication of radiation pattern of one element placed at the origin with the array factor pattern. Thus, equation 8 is an important is known as pattern multiplications for analysis of identical elements. We shall discuss. আচ্ছা, তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন হলো, একটা থেকে রেডিয়েটেড ফিল্ড ইকুয়েশন হলো, উই শ্যাল ডিসকাস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে এখন অ্যারে ফ্যাক্টর, আচ্ছা, the array factor for two antenna element of current uniform amplitude is expressed as, এই অ্যারে ফ্যাক্টরকে আমরা এইভাবে আলাদা একটা ইকুয়েশন নাম্বার 9 দিয়ে লিখতে পারি। নরমালাইজড ফর্মে অ্যারে ফ্যাক্টরকে ক্যান বি রিটেন অ্যাজ AFN মানে নরমালাইজড কারেন্ট ফ্যাক্টর, নরমালাইজ অ্যারে ফ্যাক্টর, সেটা হচ্ছে cos of KD cos theta plus beta equals to 0. অ্যারে ফ্যাক্টর equal to এত। The array factor is a function of separation between D and or the phase difference beta. By varying D or beta, the characteristics of the array factor and hence that of the total field of the array at different P can be. তাহলে এখানে অ্যারে ফ্যাক্টর দিয়ে তোমার ইম্পর্টেন্ট একটা অ্যারে ফ্যাক্টর, এই অ্যারে ফ্যাক্টরটা আমাদের লাগবে এই জন্য যে এই দুইটা অ্যান্টেনার জন্য যে অ্যারে ফ্যাক্টর বের করলাম সেটাকে যদি তুমি ওই সোর্স এট দ্য সেন্টার কল্পনা করো, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা আমাদের টোটাল ফিল্ড এট পয়েন্ট পি এটা পেয়ে যাব। তাহলে দুটা এলিমেন্টের জন্য অ্যারে ফ্যাক্টর পড়ানো হলো। এবার অ্যান এলিমেন্টের জন্য যদি অ্যান্টেনা গুলো অ্যান এলিমেন্ট হয়, তাহলে এইগুলো কেমনে হবে অ্যারে ফ্যাক্টর কি বলো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ইকুয়েশন 9 থেকে ইকুয়েশন 10 টা কিভাবে আসলো এটা বুঝতে পারিনি স্যার। নরমালাইজ ফর্ম। জি স্যার। আচ্ছা, তার মানে
আচ্ছা ওটা কি জানি ছিল, অ্যারে ফ্যাক্টর 2 থেকে 3 না? আচ্ছা ধরো এইখানে তোমার এটা এগুলো পরে বুঝাই, তবুও তোমার আনসারটার জন্য বলছি। কি জানি নাম তোমার? হ্যালো, স্যার সাইফ। হ্যাঁ সাইফ। সাইফ। জি স্যার। তুমি দেখো 19 নম্বর ইকুয়েশন, এই যে আমি বের করে রাখছি ইকুয়েশনটা দেখো, এটা হলো ফর্মুলা। এফ ম্যাক্সিমাম, হ্যাঁ, আঠারো নম্বরে, 19 নম্বরে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যারে ম্যাক্সিমাম এ হচ্ছে 18 নম্বর ইকুয়েশন দেখা যাচ্ছে এটা হচ্ছে এন। এন যদি হয় তাহলে ওইটাকে নর্মালাইজ ভ্যালু, তাহলে এই যে 2 নম্বর ইকুয়েশনের যে ইয়েটা, তো এই এখানে অ্যান্টেনা দুটা, ফলে 2 দিয়ে ভাগ করলে 2টা কাটা যায়। এই আচ্ছা বুঝো নাই? জি স্যার, ইকুয়েশনের সাথে মিলাই 8 নম্বর 18 নম্বর এবং 19 নম্বর ইকুয়েশনে দেখো ফর্মুলা দিয়ে বের করা হয়েছে, এখানে তো 2টা, এই জন্য 2 দিয়ে বলছে বলে তুমি একটু কনফিউজ হয়ে গেছো। তুমি 18 নম্বর 19 নম্বর ইকুয়েশনে দেখো, 18 নম্বর 19 নম্বর ইকুয়েশন দেখলে তুমি বুঝবা। এই দেখো এই নর্মালাইজ ফর্মে যদি তুমি প্রকাশ করো 19 নম্বর ইকুয়েশন, অথবা ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যারে ফ্যাক্টর, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যারে ফ্যাক্টর কত আসছে? এন আসছে না? ইয়েস স্যার। এন 18 নম্বর ইকুয়েশনে এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। তো সেটা যদি নরমালাইজ করো তাহলে কি কয়, এন দিয়ে ভাগ করতে হয় না, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করতে হয় তো। জি স্যার। তাহলে ম্যাক্সিমাম, এবার যদি আমার অ্যারে এখানে এন দিয়ে রাখছি, কতগুলো কতগুলো এলিমেন্ট আছে? এন সংখ্যক এলিমেন্ট আছে। আর ওইখানে আগেরটাতে ছিল দুইটা মাত্র ইয়ে অ্যান্টেনা। তাহলে ক্যাপিটাল এন সমান কত? ওখানে 2 না? ইয়েস স্যার 2। 2 দিয়ে ভাগ করলে ওই দুই স্যার থাকে না। বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে 2 দিয়ে করা তো এই জন্য এটা মুশকিল হয়ে গেছে গিয়া। তো যাই হোক, এই আর কি ব্যাপারটা। এখন এটাকে 2 দিয়ে করাতে এখানে তোমার একটু ভেজাল হয়ে গেছে। যাই হোক, এইভাবে লেখে মনে রাখো। তবে ও 2 দিয়ে সাধারণত কখনো 2টাও আসে পরীক্ষায়, 2-4টা বের করে এখানে অ্যারে ফ্যাক্টরের কথা বলা হয় এবং এর প্রপার্টি বের করতে বলবে এরপরে। এই 10 নম্বরে যে অ্যারে ফ্যাক্টর এন আছে, নরমালাইজড অ্যারে ফ্যাক্টর, এইটার প্রপার্টি বিভিন্ন ভাবে আমরা এখন এক্সপ্রেস করব। তবে তার আগে আরেকটা আছে, এন সংখ্যক এলিমেন্ট যদি অ্যারে বানানো হয়, এন সংখ্যক এলিমেন্টের অ্যারে যদি বানানো হয়, তখন আমরা অ্যারে ফ্যাক্টর কিভাবে বের করব, সেটার এই ডেরিভেশন গুলো এখানে আছে। এবং সেটা তুমি এই ডেরিভেশনটা এখানে দেখলে তুমি বের করতে পারবা, আমরা আশা করি পারবা। এটা তেমন কোনো কঠিন কিছু না। তো ওইখানেও এই একই রকম ভাবে যদি তুমি দেখো, সেটাও কিন্তু অ্যারে ফ্যাক্টরকে আমরা এইভাবে ধরো এই এই কোথায় ইকুয়েশন নাম্বার 13 অথবা তারও আগে ইকুয়েশন নাম্বার 11, এন সংখ্যক এলিমেন্টের জন্য অ্যারে ফ্যাক্টর বের করছি কিভাবে। এন সংখ্যক এলিমেন্টের অ্যারে ফ্যাক্টর বের করতে গেলে আমরা দেখো ওখানে 1 প্লাস ই টু দি পাওয়ার সাই, ই টু দি পাওয়ার টোয়াইস সাই, ই টু দি পাওয়ার 3 সাই, এভাবে গেছে। সাইটা হচ্ছে কি ফেজ ডিফারেন্স, প্রথমটার থেকে দ্বিতীয়টার ফেজ ডিফারেন্স, দ্বিতীয়টার থেকে তৃতীয়টার ফেজ ডিফারেন্স। এইভাবে এন সংখ্যক এলিমেন্টের জন্য n-1 সাই ডিফারেন্স থাকবে। বুঝতে পারছো কিনা আমার পয়েন্ট কথাটা? n সংখ্যক এলিমেন্ট যদি থাকে তাহলে n-1 সংখ্যক n-1 সাই সংখ্যক সাই ফেজ ডিফারেন্স থাকবে, সংখ্যক ফেজ ডিফারেন্স থাকবে। এবং সেটাকেই আমরা 11 ইকুয়েশন নাম্বার 11 দিয়ে প্রকাশ করছি। এই স্টার্টিং ইকুয়েশনটা বুঝতে পারছো না? কথা বলো কিছু একটা।
ধরো এই যে তোমার এই ছবিটা আছে, তোমার 6 নম্বর ছবি, 6 নম্বর ছবিতে দেখো তুমি, আমরা এই যে 1 2 3 4 এন সংখ্যক অ্যান্টেনা বা এই মানে ওই যে ফোঁটাগুলি মনে করে অ্যান্টেনা এগুলা। তো এই অ্যান্টেনা আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম এন সংখ্যক অ্যান্টেনা আছে। এই এন সংখ্যক অ্যান্টেনা থেকে পি পয়েন্ট ডান দিকে যে অ্যারো দিয়ে রাখছি, অ্যারো ডান দিকে, ওইটা একটা পি পয়েন্টের দিকে যাচ্ছে। পি পয়েন্ট হলো আমাদের অবজারভেশন পয়েন্ট। এখানে প্রত্যেকটা অ্যান্টেনা থেকে ওখানে ফিল্ড যাবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাসেস করব পি পয়েন্ট থেকে, অবজারভেশন পয়েন্ট থেকে। বুঝা গেল? তাহলে এবার দেখো অ্যান্টেনা 1 এবং অ্যান্টেনা 2 থেকে যে ফেজ ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হলো বিটা। আমরা বললাম না একটা থেকে আরেকটার ফেজ ডিফারেন্স বিটা রাখতে হবে, বিটা রাখতে হবে। সেই বিটা রাখলাম, সেই বিটাটা এই দেখো, বিটাটা হলো এই বিটা লিখছি, এই যে সেটা হচ্ছে এইরকম, এই যে 12 নম্বর ইকুয়েশনে দেখাইছি আমি, 12 নম্বর ইকুয়েশনে দেখতে পাচ্ছ একটা পার্ট প্লাস বিটা, মানে এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, তাদের ফেজ ডিফারেন্স বিটা। এখন যদি একটা থেকে আরেকটার ফেজ ডিফারেন্স বিটা হয়, পরেরটাতে কিন্তু এইটা ঠিকই থাকবে, এটা টোয়াইস বিটা হয়ে যাবে। তো এইভাবে বাড়তে থাকবে, টোয়াইস বিটা 3 বিটা, এইভাবে। তাহলে এই যে ফেজ ডিফারেন্স গুলো আমাদের হচ্ছে সেখানে এই সাইটাকে আমরা কমন ভাবে লিখলাম, জেনারেল ভাবে লিখলাম, এটা হলো ফেজ ডিফারেন্স সাইটা। তাহলে এটা যদি হয় এখানে যদি টোয়াইস সাই মানে হচ্ছে এটা টোয়াইস 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, টোয়াইস বিটা, টোয়াইস কেডি প্লাস টোয়াইস বিটা। এইভাবে এই একটা সাই, দুইটা সাই, তিনটা সাই করে এগুলো সিরিয়াল করে তারপরে আমরা অ্যারে ফ্যাক্টর পাবো। অ্যারে ফ্যাক্টর মানে হচ্ছে এইটাই, ফেজ ডিফারেন্সেরটাই হচ্ছে অ্যারে ফ্যাক্টর। তো এই অ্যারে ফ্যাক্টর ডিফাইন করতে গেলে প্রথমটার জন্য তো ফেজ ডিফারেন্স নাই, সেই জন্য ই টু দি পাওয়ার অংশটা লাগে নাই। তো দ্বিতীয়টার জন্য ই টু দি পাওয়ার জে ফাই, একটা ফেজ ডিফারেন্স হলো কে ডি কস থিটা প্লাস বিটা। এবং কে ডি কস থিটা প্লাস বিটা কিভাবে হলো দেখো, কে ডি কস থিটা প্লাস বিটা এই যে এখান থেকে আসছে, দেখো একটা এই 2 নম্বর থেকে যে R2, 2 নম্বর অ্যান্টেনা থেকে যে R2 ডিস্টেন্স যাচ্ছে পি পয়েন্টে, তার থেকে R3 সরি আর ওয়ান হচ্ছে 1 নম্বর অ্যান্টেনা থেকে যেই ইয়েটা যাচ্ছে ডিস্টেন্সটা, আর দুইজনের সমান হলো এই অংশটা, এবং বাড়তি অংশটা হচ্ছে ডি কস থিটা। এই যে এই অংশটা হচ্ছে বাড়তি অংশ, ডি কস থিটা, ডি কস থিটা অংশটা বাড়তি। ফলে এই ডি কস থিটা মানে এটাকে আমরা যদি এখন একটা ওয়েভ প্রপাগেশনের সঙ্গে বলি, তাহলে আমার এটা হবে জে কে ডি কস থিটা, এই বাড়তি অংশটা। তুমি ধরো আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কিভাবে প্রকাশ করি ম্যাথমেটিক্সে, জে অফ বিটা জেড লিখি না, মনে আছে? ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আমরা এইভাবে বলি ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে তাহলে হোয়াইট বোর্ডে যেতে হলে কোথায় যেতে হয়, হোয়াইট বোর্ডটা কোথায় জানি, হোয়াইট বোর্ড না, এই তো হোয়াইট বোর্ড, কোথায় জানি এটা, এটা তো ছেড়ে দিলাম না, শেয়ার স্ক্রিন ছেড়ে দিলাম, তাহলে এটা কোথায় থাকবে? ও হোয়াইট বোর্ড আসছে, হোয়াইট বোর্ড আসছে। তাহলে এইবার এইখানে আসলাম। হ্যাঁ, এখন ধরো একটা সিগন্যাল যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটা হলো আমার জেড ডিরেকশন, এই জেড ডিরেকশন সিগন্যাল যাচ্ছে। তাহলে এইখানের একটা প্লেন ওয়েভকে তুমি কিভাবে ডিফাইন করবে ম্যাথমেটিক্যালি? তার একটা অ্যামপ্লিটিউড লাগবে, মনে করে এই নট হচ্ছে তার অ্যামপ্লিটিউড, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস জে, পড়ছো প্লেন ইউনিফর্ম প্লেন ওয়েভে পড়ে আসছিলাম এটা, জে বিটা জেড, জেড কিন্তু 2 না। এই হলো একটা প্লেন ওয়েভের ডেফিনেশন, মানে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমার কোন ইকুয়েশনে ছিল হয়তো
ই টু দি পাওয়ার মাইনাস জে কে নট জেড। এটা ছিল এয়ার এর ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, মনে আছে? দেখো কিন্তু তোমার এই সমস্ত ইয়েগুলো। আর এখানে ছিল অ্যাম্পলিটিউড, মনে আছে? একটা প্লেন ওয়েভকে ম্যাথমেটিক্যালি এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা কি মনে করতে পারতেছো? দেখো ভালো করে খেয়াল করো, এগুলো আমরা প্লেন ওয়েভে রিপ্রেজেন্ট করি। তো এখানে এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা অ্যাম্পলিটিউড পার্ট, আর এইটা হচ্ছে তোমার ফেজ পার্ট, মনে আছে? এটা ফেজ পার্ট না? ফেজ পার্ট। তাহলে দেখো এখানে এই জেডটা কি? জেডটা হলো দূরত্ব, জেড অ্যাক্সিসটা হলো তার দূরত্ব, স্পেস। আর কে নটটা হচ্ছে কি? তার একটা কনস্ট্যান্ট, তাই না? ওই স্পেসটা সে কি ব্যাগে যাচ্ছে তার মাল্টিপ্লাই করতে হয়। বুঝাচ্ছে কথাটা? এইবার তোমার ওইখানে যেটা আসছে, আমাদের দুটা অ্যান্টেনা আছে, এই একটা অ্যান্টেনা, এই একটা অ্যান্টেনা। এই অ্যান্টেনা থেকে সিগন্যাল যাচ্ছে এদিকে টুয়ার্ডস পয়েন্ট পি, এই হলো পয়েন্ট পি। আবার এখান থেকে একটা সিগন্যাল যাচ্ছে টুয়ার্ডস পয়েন্ট পি। তাহলে এই যাওয়া দুটার মধ্যে এই দুইটা পাথ ডিফারেন্স হচ্ছে এইটুকু না? এইটুকু হচ্ছে ডিফারেন্স এদের মধ্যে, বাকিটা এরপরে তো সমান। তাইলে এই যে অতিরিক্ত অংশটা, এই অতিরিক্ত অংশটা হচ্ছে ডি কস থিটা, তোমার এটা দেখাইছি আমি, তাই না? এই ডি কস থিটা জেড এর পরিবর্তে বসবে জেড। তাহলে কে নটটা কনস্ট্যান্ট আকারেই থাকবে, তার সঙ্গে এই ডি কস থিটা বসবে অংশটা, তাইলে হলো তার ফেজ পার্ট। বুঝতে পারছো কিনা দেখো? এই অতিরিক্ত অংশটার জন্য যে এইটুকু ফেজ কিন্তু এটার থেকে, এই দ্বিতীয়টার থেকে এইটা ততটুকু বেশি তার কভার করতে হচ্ছে, ফেজ পার্ট চেঞ্জ হবে। হলো? বুঝাচ্ছে? আচ্ছা, শেষ হয়নি কিন্তু এখনো। তারা এই দুটা মিলে একটা ফেজ পার্ট হইলো, এইটুকু হইলো তার পাথ ডিফারেন্স। এটা পাথ ডিফারেন্সের জন্য হলো। কিন্তু আমরা একটা ফিক্সড ফেজ ডিফারেন্স ধরে নিছি বিটা, একটা থেকে একটা ফিক্সড, এটা আমরা একটা ডিজাইনের সময় এটা দিয়ে দিছি। এই ফেজ এটা কিন্তু বিটা, আসলে ইয়ে না, বিটা। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে এটার থেকে এটার মধ্যে। অ্যান্টেনা 1 এবং অ্যান্টেনা 2 এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স বিটা আমরা দিয়েই রাখছি, এটা গিভেন। বুঝতে পারছো? তাহলে টোটাল ফেজ ডিফারেন্স হলো এই এই পুরো কে ডি প্লাস জে বিটা, এই পুরোটা আসবে এই জে এর ব্র্যাকেটের ভিতরে, এই পুরোটা হলো ফেজ। বুঝতে পারছো কিনা দেখো, আবার বুঝতে পারো, যদি দরকার আবার বলবো। তাহলে টোটাল ফেজ হচ্ছে এই ই টু দি পাওয়ার মাইনাস জে সাই, এই সাই। এবারে দেখো সাইয়ের ভিতর কিন্তু সব পড়ে গেছে, যে কে জেড প্লাস বিটা সব পড়ে গেছে। এখানে কে জেড মানে হচ্ছে ডি কস থিটা, আর বিটাটা হচ্ছে তোমার ফিক্সড গিভেন, এটা আমরা দিয়ে দিছি এই ফেজ ডিফারেন্সটা। তমশ্রী, রাজশ্রী, বুঝতেছো কিনা? জি স্যার। একটা হলো তাদের মানে গিভেন ইনহারেন্ট ফেজ ডিফারেন্স হচ্ছে বিটা, এই একটা অ্যান্টেনা এবং এই আর একটা অ্যান্টেনার এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে বিটা, এটা আমরা দিয়ে রাখছি। আর একটা ওদের পাথ ডিফারেন্স, এই R1 R2 এর পাথ ডিফারেন্স হচ্ছে ডি সাইন থিটা, এই যে এইটুকু এই টোটালটা মিলাই হলো ফেজ ডিফারেন্স, যার ব্র্যাকেটে থাকবে জে, এই জন্য জে সাইটাই হলো পুরোটা হলো ফেজ। এখন তার ভিতর কি কি অংশ? একটা হলো ফিক্সড বিটা, আর একটা হলো তার পাথ ডিফারেন্স কে নট জে থিটা, এবং সেটাই আসছে তোমার ওখানে। এবং এটাকে যদি তুমি দেখাও, এবার দেখবা কোথায় জানি গেল, শেয়ারে আসে, এই যে এখানে এসে যদি করি, এবার দেখো, এই যে দেখো ছবিতে দেখা আছে, দেখছো? ডি কস থিটা অংশ হলো তাদের এই পাথ ডিফারেন্স, বুঝাচ্ছে? জি স্যার। দেখতে পাচ্ছ? ডি কস থিটা পাথ ডিফারেন্স, এবং সেটার জন্য দেখো যে ফেজ ডিফারেন্স কে বিটাকে কিভাবে লিখছি দেখো, এই যে দেখো কে ডি কস থিটা, কেটা হলো তার কনস্ট্যান্ট যে ইয়ে প্রপাগেশন কনস্ট্যান্ট, আর ডি কস থিটা এই অংশটুকু হয়েছিল জেড এর পরিবর্তে, কে জেড ই টু দি পাওয়ার জে কে জেড থাকে না, স্পেস কোঅর্ডিনেট জেড, তার পরিবর্তে হলো ডি কস থিটা। হলো?
প্লাস একটা এডিশনাল তুমি দিয়ে রাখছো বিটা। হইলো এবার টোটাল ফেজ ডিফারেন্স বুঝতে পারছো? আচ্ছা এইটা তাহলে প্রত্যেকটা, প্রথমটাতে থাকবে না, প্রথমটা তো স্টার্টিং, দ্বিতীয়টাতে এই ফেজ ডিফারেন্সটা থাকবে, তৃতীয়টাতে টুয়াইস হবে, থ্রি থ্রি, তারপরেরটা হলো না চতুর্থটা ভুল বলছি, তৃতীয়টাতে থাকবে হবে টুয়াইস, চতুর্থটাতে হবে থ্রাইস, এভাবে বেড়ে যাবে, পঞ্চমটাতে 4 গুণ, এভাবে n সংখ্যক অ্যান্টেনা থাকবে n-1 ফেজ ডিফারেন্স। বুঝা গেল? এই তো ইকুয়েশন, স্টার্টিং ইকুয়েশন যদি বুঝতে পারো, বাকিগুলো কিন্তু আর এটা এর সামেশনের ইকুয়েশন, আর কিছু না। এটা শুধু কারসাজি করছি, কায়দা করছি, ই টু দি পাওয়ার জে দিয়ে এইদিকে মাল্টিপ্লাই করছি, এদিকে মাল্টিপ্লাই করছি, ডান দিকে বাম দিকে ই টু দি পাওয়ার জে থিটা দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে কাটাকাটি করে এটা কমায় টমায় এই যে এইভাবে লিখছি, আর কিছু না। এই এগুলো একটা ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, আর কিছু না। এটাকে 15 নম্বর ইকুয়েশন দিয়ে ডেরাইভ করা যায়, এবং 15 নম্বর থেকে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাগনিচিউড নিছি, ম্যাগনিচিউড নিছি, 15 নম্বর ম্যাগনিচিউড হলো এই যে 16 নম্বর দিয়ে লেখা যায়, এবং 16 নম্বর হলে বাস এনাফ। আর ওটা হলো অ্যাপ্রক্সিমেশন, যদি ছোট হয় তাহলে ওইভাবে করা যায়। এবার ম্যাক্সিমাম ভ্যালু হলো যখন এটা করা যায় তখন এটাকে বের করা যায়, এটা লিমিটে বের করা যায়, এর ভ্যালু হচ্ছে n। বুঝা গেল? আমি যে বলতেছি এটা লিমিটিং ভ্যালু, তুমি এটা নর্মাল ভাবে করলে কিন্তু 0 হয়ে যাবে, কিন্তু এই যে ডিফারেন্সিয়েট করে লিমিটিং ভ্যালু যদি নাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে n। আজান হয়ে গেল, এই n এর এবার তুমি যদি নরমালাইজ করো তাহলে 1/n, বুঝা গেল? ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করলেই তো নরমালাইজেশন বলে এটাকে, নাকি? এই যে নরমালাইজ করলাম 1/n দিয়ে করলাম, তারপরে এটাকে এটা অ্যাপ্রক্সিমেশন করে এই যে 20 নম্বর ইকুয়েশন, এটা অ্যাপ্রক্সিমেশন আর কিছু না। সাধারণত এই যে 20 নম্বর ইকুয়েশন, এটার কিন্তু এই যে ফাংশনটা এটাকে সিঙ্ক ফাংশন বলে, সাইন না, সিঙ্ক ফাংশন, এটা বইতে আছে সিঙ্ক ফাংশন। তাহলে এই ছবিটা, এই যে নিচের এই ছবি দিয়ে সিঙ্ক ফাংশন বোঝানো হলো। আজকের লেকচার এই পর্যন্তই, এই সিঙ্ক ফাংশন পর্যন্ত আসলাম, এই যে সিঙ্ক ফাংশন বোঝানো হয়েছে। এরপরে আমরা বিভিন্ন রকম প্যারামিটার গুলো অ্যানালাইসিস করবো, সিঙ্ক ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স দেখবো, আর কিছু না। তাহলে আজকে আমরা দুটা জিনিস পড়লাম, একটা হলো কোয়ালিটেটিভ ডেসক্রিপশন বা নেসেসিটি অফ অ্যারে। কেন অ্যারে লাগবে? অ্যারে এই জন্য লাগবে যে কখনো কখনো আমাদের বিম উইডথকে ছোট করতে হয়, ডিরেক্টিভিটি বাড়াইতে হয়, তো সেই জন্য একটা অ্যান্টেনা দিয়ে পারা যায় না। একটা অ্যান্টেনা দিয়ে করতে গেলে দেখা যায় মাইনর লোব অ্যাপিয়ার হয়, মাইনর লোব এসে যায়, তো যেটা আমার পাওয়ার লস, আমি চাই না মাইনর লোবে আমার কিছু পাওয়ার যাক। তো অতএব ওই পদ্ধতিতে না করে যদি অ্যারে করি তাহলে এটা করা সম্ভব, এনি কম্বিনেশন করে এটা করা সম্ভব। তো এই লিনিয়ার অ্যারে এইটাকে দুটাও যদি করি তাহলে ওখানে অ্যারে ফ্যাক্টর বের করা যায়। ওই অ্যারে ফ্যাক্টরকে অ্যানালাইসিস করলে অ্যারে ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স পাবো। কখন পাবো? যখন আমরা অ্যাজ ইফ সেন্টারে একটা অ্যান্টেনা আছে, সেন্টারে একটা অ্যান্টেনা আছে যেটা রেডিয়েট করছে টুয়ার্ডস অবজারভেশন পয়েন্ট পি, ওই ফিল্ডটাকে অ্যারে ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ওই অ্যারে থেকে কত পাওয়ার আসতেছে, কিভাবে আসতেছে সেটা পাবো। এই হলো তোমার টেকনিক, অ্যারে অ্যান্টেনার থেকে সিগন্যাল পাওয়ার, টোটাল সিগন্যাল ক্যালকুলেট করার টেকনিক। কি করতে হবে? প্রথমে অ্যারে ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করতে হবে। অ্যারে ফ্যাক্টরকে এবার কল্পনা করো যে সেন্টারে একটা মাত্র অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স কে অ্যারে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল অ্যারের রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স তুমি পেয়ে যাবা। এই হলো লিনিয়ার অ্যারের টোটাল ফিল্ড বাইর করার একটা কায়দা, এবং সেটা বের করে দেখাইলাম। দুটোর জন্য দেখাইছি, n সংখ্যকের জন্য দেখাইছি। এবার এই অ্যারে ফ্যাক্টরের ক্যারেক্টারিস্টিক্সকে সিঙ্ক ফাংশন দিয়ে ডেরাইভ করা যায়, সিঙ্ক ফাংশন দিয়ে প্রকাশ করা যায়। এখন এই সিঙ্ক ফাংশনের ক্যারেক্টারিস্টিক দেখবো, দেখলেই ওই সিঙ্ক ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স যেহেতু অ্যারে অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে, অতএব ওখান থেকে তুমি অ্যারের ফ্যাক্টরের বিভিন্ন রকম প্রপার্টি, বিভিন্ন রকম বিম, এই এন্ড ফায়ার বিম, ব্রড সাইড বিম, এগুলো বের করতে পারবো। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো।
অতএব ইকুয়েশন আজকে ধরো 21 নম্বর পর্যন্ত করলাম, নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব। এবং পরীক্ষায় ওই তোমার প্রথম অংশের সঙ্গে এই দ্বিতীয় অংশের এই যে প্রপার্টি গুলো 21 নম্বরের পরে অনেকগুলো প্রপার্টি আছে, এই যে নাল, ম্যাক্সিমাম ভ্যালু, এই সমস্ত আরো কত কিছু আছে এখানে ডেরাইভ করে। এই প্রপার্টি গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এই 5-6টা প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি তোমাকে বাইর করতে বলা হবে। বুঝা গেল? তমস